হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 2 নম্বর অধ্যায় পড়া চলছিল। এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা 8 নম্বরের প্রশ্নর সাজেশান দিয়েছিলাম। সেই সাজেশানের একটা প্রশ্ন বাকি ছিল, আজকের ক্লাসে আলোচনা করব। সঙ্গে 2 নম্বর অধ্যায় থেকে টেক্সট বইটা পড়তে যতটা বাকি ছিল সেই টেক্সট বইটা আজকে তোমাদের আমি পড়িয়ে দেব। আর যেটা বলার সেটা হচ্ছে তোমাদের 6 তারিখ অর্থাৎ 6-10-2021 অক্টোবর মাসের 6 তারিখে তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের মক টেস্ট নেব। সেখানে তোমাদের 20 নম্বরের প্রশ্ন হবে। প্রথম অধ্যায় অর্থাৎ 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায়ের থেকে মক টেস্টের প্রশ্নটা হবে। 1 নম্বর অধ্যায়ে কেবলমাত্র ছোট প্রশ্ন এবং 2 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে। অবশ্যই সবাই মক টেস্টটা দেবে, এবং কারণ মক টেস্টটা দেওয়া খুবই দরকার, কারণ তোমাদের একটা টাইমের মধ্যে লেখার একটা মানসিকতা তৈরি হবে এই মক টেস্টের মধ্যে দিয়ে। চলো আজকের ক্লাসটা তোমরা বুঝে নাও। আর কোনো নতুন ছাত্রছাত্রী যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে আমার নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর, যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাকে মাসে 150 টাকা মাইনে দিতে হবে, সপ্তাহে 2টো করে ক্লাস পাবে তার জন্য। আজকের ক্লাসের প্রশ্নটা দেখো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ বিশ্লেষণ করো। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। ভূমিকাটা দেখো, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যেসব কাল্পনিক মতবাদ প্রচলিত আছে তার মধ্যে ঐশ্বরিক মতবাদ হলো সবথেকে প্রাচীন। মধ্যযুগে ইউরোপে পোপ ও রাজার মধ্যে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, আধিপত্য প্রতিষ্ঠা মানে পোপ বেশি শক্তিশালী না রাজা বেশি শক্তিশালী, কে বেশি শক্তিশালী, এই নিয়ে একটা বিরোধ দেখা দিয়েছিল, ঠিক আছে। আর সেই বিরোধকে কেন্দ্র করে ঐশ্বরিক মতবাদদের বিকাশ ঘটে। এবারে মূল বক্তব্য এখানে কি বলা হচ্ছে দেখো, এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি প্রতিষ্ঠান, রাষ্ট্র সৃষ্টির পেছনে মানুষের কোনো ভূমিকা নেই। বলছে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের ইচ্ছা রাজার মাধ্যমে প্রকাশিত হয়, ঈশ্বরের নির্দেশে রাজা শাসনকার্য পরিচালনা করেন। ঈশ্বরের নির্দেশে কি রাজা শাসনকার্য পরিচালনা করেন? রাজার আদেশ ঈশ্বরের আদেশ, রাজার আদেশ অমান্য করার অর্থ ঈশ্বরের আদেশ অমান্য করা, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা। রাজা কিছু অন্যায় করতে পারেন না, কারণ তিনি যা কিছু করেন ঈশ্বরের নির্দেশেই করেন। ঈশ্বর যেমন কল্যাণময় করুণাময়, রাজাও তাই, ঠিক আছে। তারপরে দেখো প্যারা চেঞ্জ করে লিখবে তোমরা যে হিন্দু পুরাণে রাজাকে দেবতার পুত্র বলে বর্ণনা করা হয়েছে, দেবতার পুত্র বলে বর্ণনা করা হয়েছে। যেমন মহাভারতে যুধিষ্ঠিরকে বলা হতো ধর্মপুত্র। ভারতের মধ্যযুগে মুসলমান শাসকরা নিজেদের আল্লাহর প্রতিনিধি বলে প্রচার করতেন। সেন্ট পল, সেন্ট অগাস্টাইন, টমাস অ্যাকুইনাস প্রমুখ হলেন এই মতবাদের সমর্থক। তোমাদের ছোট প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে দুজন ঐশ্বরিক মতবাদের প্রবর্তকের নাম লেখো, তখন তোমরা এই সেন্ট অগাস্টাইন, টমাস অ্যাকুইনাস, সেন্ট পল এনাদের নামগুলো লিখবে। এবারে পরে তোমাদের পয়েন্ট করতে হবে চরম রাজতন্ত্র প্রতিষ্ঠা। ইউরোপে মধ্যযুগে 16 শতাব্দী ও সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে পোপ ও রাজার মধ্যে ঈশ্বরের প্রতিনিধি প্রশ্ন প্রবল হয়ে ওঠে। অর্থাৎ ঈশ্বরের কে প্রতিনিধি, অরিজিনাল প্রতিনিধি কে ঈশ্বরের, এই নিয়ে একটা প্রশ্ন দেখা দেয়। সেটা কখন, যে মধ্যযুগে 16 শতাব্দী ও সপ্তদশ শতাব্দীর কি প্রথম দিকে আর কি। পোপ নিজেকে ঈশ্বরের প্রতিনিধি রূপে দাবি করেন, টমাস অ্যাকুইনাস তাতে সমর্থন জানায়। মধ্যযুগের শেষ পর্বে প্রোটেস্ট্যান্ট আন্দোলন মানে এই নবজাগরণ আন্দোলনের মতোই প্রোটেস্ট্যান্ট আন্দোলন হয়েছিল। ফলে পোপের প্রাধান্য কমে যায় এবং মার্টিন লুথার প্রমুখ রাজাকে ঈশ্বরের প্রতিনিধি রূপে তুলে ধরেন। এরপর ইংল্যান্ডের রাজা প্রথম জেমস বলেন পৃথিবীতে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি হলো রাজা। এইভাবে ঐশ্বরিক মতবাদ বা চরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবারে তোমাদের যে লিখতে হবে, পয়েন্ট করতে হবে সমালোচনা, ঠিক আছে। এখানে দেখো প্রথমত সমালোচকদের মতে এই মতবাদ নিছক কাল্পনিক, ইতিহাসে এর কোনো সন্ধান পাওয়া যায় না। দ্বিতীয় পয়েন্ট দেখো,
এই মতবাদ অযৌক্তিক, কারণ এই মতবাদে বলা হয়েছে রাজা ঈশ্বরের প্রতিনিধি। তাই যদি হয় তাহলে নাদির শাহ, তৈমুর লংয়ের মতো রাজার আবির্ভাব কিভাবে ঘটল তার কোনো যুক্তি এই তত্ত্বে পাওয়া যায় না। তৃতীয়ত দেখো কি বলা হচ্ছে, এই মতবাদ অসম্পূর্ণ, কারণ এখানে কেবল রাজতন্ত্রের উল্লেখ পাওয়া যায়, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র প্রভৃতি এই আলোচনায় স্থান পায়নি। এবারে উপসংহার দেখো, তবে এই মতবাদের গুরুত্বকে অস্বীকার করা যাবে না। অধ্যাপক গেটেল বলেছেন, স্বায়ত্ত শাসনের জন্য যখন মানুষ যোগ্য হয়ে ওঠেনি তখন এই মতবাদ আনুগত্যের শিক্ষা দিয়েছে। সেদিক থেকে বিচার করলে এই মতবাদের ঐতিহাসিক মূল্য আছে। এবারে তোমাদের টেক্সটটা পড়াতে যতটা বাকি ছিল পড়িয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আজকে আমাদের টেক্সটটা পড়াবো তোমাদের। এখান থেকে শুরু করব। রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠান, এখানে দেখো এইটুকুনি আগে, এই পার্টটা আগে বোঝার চেষ্টা করো। এখানে মেনলি অর্থাৎ প্রধানত তোমাদের যেটা জানতে হবে যে ছোট প্রশ্ন আকারে আমাদের যেটা আসে, আমরা টেক্সট বইটা কেন পড়ছি, আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এবং ছোট প্রশ্ন সমস্ত যাতে অ্যান্সার করতে পারি সেই ধারণা নিয়ে আমরা টেক্সট বইটা পড়ছি। এক্ষেত্রে তোমাদের যেটুকু দরকার সেটুকু পড়তে হবে। এখানে প্রশ্ন আসে রাষ্ট্র আর অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে সাদৃশ্য লেখো দুটো, অর্থাৎ মিল লেখো, অথবা প্রশ্ন আসে রাষ্ট্র এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে দুটো পার্থক্য লেখো। এখানে আমি তোমাদের বড় প্রশ্ন পার্থক্য ডিটেলসে করিয়েছি, ঠিক আছে। এখানে যেটুকু দরকার আমি বলছি। দেখো বলছে সমাজবদ্ধ মানুষের জীবনে নানাবিধ প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান বা সংঘ গড়ে তোলা হয়, যেমন শিক্ষক সংঘ, শ্রমিক সংঘ, ক্রীড়া সংঘ, ধর্মীয় সংঘ, ব্যবসায়ী সংঘ, এইগুলো। এই যেমন ইউনিয়ন করে বলে না, সেই ইউনিয়ন আর কি, ঠিক আছে, বা সংঘ। বলছে দেখো সমাজতত্ত্ববিদ ম্যাকাইবার ও পেজ এর মতে এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য গড়ে ওঠা গোষ্ঠীকে সামাজিক প্রতিষ্ঠান বলে। প্রতিষ্ঠানের বাংলা কথা হচ্ছে সংঘ। এবারে এখানে যে মেন জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে বা লিখেও রাখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে দুটো সাদৃশ্য লেখো, অর্থাৎ মিল। 1 নম্বর পয়েন্ট দেখো, রাষ্ট্র এবং সামাজিক প্রতিষ্ঠান উভয়ই সমাজ থেকে উদ্ভূত, অর্থাৎ সমাজ থেকে এদের উদ্ভব হয়েছে এবং উভয়ই গড়ে উঠেছে কিছু নির্দিষ্ট চাহিদা পূরণের উদ্দেশ্যে। 2 নম্বর পয়েন্ট, সমাজের বিবর্তনের একটি বিশেষ পর্যায়ে যেমন রাষ্ট্রের উদ্ভব ঘটেছে তেমনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে বিবর্তনের বিভিন্ন পর্যায়ে। তারপরে দেখো মিল কোথায় আছে আরও, বলছে রাষ্ট্রের যেমন জনসমষ্টি থাকে প্রত্যেক প্রতিষ্ঠানের তেমন নির্দিষ্ট সদস্য থাকে। এবার বৈসাদৃশ্য মানে পার্থক্য, এটা তোমাদের ডিটেলসে আমি বড় প্রশ্নে আলোচনা করেছি। এখানে ছোট প্রশ্ন লেখার জন্য আমি দুটো পার্থক্য বা 3টে পার্থক্য আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। এক হচ্ছে উদ্ভবগত দিক থেকে রাষ্ট্র ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান, সমাজ বিবর্তনের স্বাভাবিক নিয়মে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। রাষ্ট্র হল মানব সমাজের অবিরাম ক্রমবিকাশের ফল। অপরদিকে যে কোনো সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয় কিছু মানুষের স্বেচ্ছামূলক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে। তারপরে উদ্দেশ্যগত ক্ষেত্রে দেখো রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যে, বলছে রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় কিসের ক্ষেত্রে, উদ্দেশ্যগত ক্ষেত্রে। রাষ্ট্র একটি বহু উদ্দেশ্য সাধক প্রতিষ্ঠান, এর কোনো বিশেষ উদ্দেশ্য, বলছে এটি কোনো বিশেষ উদ্দেশ্যে গড়ে ওঠেনি। অপরদিকে প্রতিষ্ঠান গঠিত হয় একটি বা কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে। দেখো সদস্যপদ আবশ্যিক রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে স্থায়ীভাবে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকে রাষ্ট্রের সদস্য হতেই হবে। সভ্যটা কেটে দিয়েছি আমি, এটা সদস্য হতেই হবে। কিন্তু কোনো প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ ব্যক্তির পক্ষে বাধ্যতামূলক নয়। সে ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠানের সদস্য হতে পারে, আবার নাও হতে পারে। এবার দেখো সার্বভৌমিকতার প্রশ্নে এখানে পয়েন্টটা কি বলা হচ্ছে, বলছে সার্বভৌমিকতার প্রশ্নে রাষ্ট্র এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র একটি সার্বভৌম প্রতিষ্ঠান, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের সার্বভৌম ক্ষমতা থাকে না। তারপরে দেখো এখানে যে পার্টটা তোমাদের জানতে হবে যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এইগুলোকে কি রাষ্ট্র বলা চলে?
যদি এক কথায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাকে কেন রাষ্ট্র বলা চলবে না, তখন তোমাদের এক কথায় অ্যান্সারটা লিখতে হবে যে এদের সার্বভৌম ক্ষমতা অর্থাৎ সার্বভৌমিকতা নেই। ঠিক আছে, এবার এখানে যেটা লেখা আছে দেখো, রাষ্ট্র শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো স্টেট। আবার ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি কিছু দেশের অঙ্গরাজ্যগুলিকে স্টেট আখ্যা দেওয়া হয়ে থাকে। যেমন বলা হয় স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ত্রিপুরা। ঠিক আছে, সুতরাং প্রশ্ন ওঠা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় স্টেট কথাটির যে অর্থে ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরায় সেই অর্থে স্টেট শব্দ ব্যবহার করা যাবে কি না, এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে আছে কি না। রাষ্ট্রের প্রধান 4টে বৈশিষ্ট্য তোমরা জানো, আগেও বলেছি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা। এখানে বলা হচ্ছে দেখো, প্রথম 3টে বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গ ত্রিপুরার মধ্যে আছে। যেমন পশ্চিমবঙ্গের বর্তমানের জনসংখ্যা 9 কোটি, এখানে লেখা আছে, আমি নিচে লিখে দিয়েছি ছোট করে, প্রায় 10 কোটির মতো। আর ত্রিপুরার লোক সংখ্যা হচ্ছে 37 লক্ষ। দুটি রাজ্যের নিজ নিজ ভূখণ্ড রয়েছে। 2 রাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত সরকার আছে, কিন্তু 2 রাজ্যের কোনো নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। এই কারণে পশ্চিমবঙ্গ ত্রিপুরাকে কিন্তু রাষ্ট্র বলা যাবে না। এবারে যে কনসেপ্টটা তোমাদের পড়তে হবে, দেখো এখানে যে কনসেপ্টটা আছে, বলছে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদ। এখানে তোমাদের আমি পড়িয়েছি বড় প্রশ্নয়, রাষ্ট্রের উৎপত্তির 4টে মতবাদ তোমাদের সিলেবাসে আছে: ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগের মতবাদ, সামাজিক চুক্তির মতবাদ আর ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ। এর মধ্যে এই প্রথম 3টে মতবাদ হচ্ছে কি? প্রথম 3টে মতবাদ হচ্ছে কাল্পনিক মতবাদ, আর চতুর্থ যে মতবাদ সেটা হচ্ছে তোমাদের বৈজ্ঞানিক মতবাদ। এই মতবাদগুলো আর ডিটেলসে যাচ্ছি না, এই মতবাদগুলো তোমাদের বড় প্রশ্ন আকারে যথেষ্ট ভালো করে আমি করিয়ে দিয়েছি। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। যারা ইউটিউবে চ্যানেলটা নতুন দেখতে পাচ্ছ, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাবে, এবং তোমরা যদি চাও অনলাইন কোচিং ক্লাস চলছে এরকম প্রতিনিয়ত ক্লাস পেতে, এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাসে 150 টাকা করে ফিস দিতে হবে।